আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ থেকে ইনশাআল্লাহ আমরা বিবিএস সেকেন্ড ইয়ারের অথবা বিবিএস সেকেন্ড ইয়ারের যে একটা আমাদের ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং আছে ওটার একদম সিকোয়েন্সলি ইনশাআল্লাহ আপনি ওয়ান বাই ওয়ান আজ থেকে আমাদের সেশনটা শুরু হয়ে যাচ্ছে। সো আজকের চ্যাপ্টারটা হচ্ছে, যদি আমরা যে সকল স্টুডেন্টগুলো প্রাইভেট এবং পাবলিক ইউনিভার্সিটিতে পড়েন, আপনারা যদি ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং যেটা ওয়েঙ্গার্ট এবং ওয়ারফিল্ড অথবা কাইসের বই যেটা আছে সেটা অনুসারে আপনি যদি আপনার চ্যাপ্টার 3-তে যান, এটা এই নামে লিখে আছে, দ্য অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেম নামে লিখে আছে। অপরদিকে যারা ন্যাশনাল ইউনিভার্সিটিতে এবং বিবিএস যারা সেকেন্ড ইয়ার আছেন, আপনাদের যে একটা ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং বুক আছে সেটা অনুসারে চ্যাপ্টার 1-এ আছে। এখানে দেওয়া আছে রিভিউ অফ অ্যাকাউন্টিং প্রসেস অ্যান্ড প্রেজেন্টেশন অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস। আমরা তাহলে এই চ্যাপ্টারের মধ্যে কি কি টপিকগুলো আছে ফার্স্ট অফ অল জাস্ট একটু আমরা দেখে নিই। যেমন দেখেন, টোটাল এই চ্যাপ্টারের মধ্যে আমাদের কভার করতে হবে কি কি দেখেন: অ্যাকাউন্টিং ইকুয়েশন and its process impact on accounting equation, basic rules of debit and credit, journal and its recording process, journal entries for VAT। আমি এটাকে কেন একটা আলাদাভাবে লিখছি, পেছনে একটা রিজন আছে স্যার। এগুলো আসলে আপনারা সবাই প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং এ করে আসছেন। আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে গিয়ে যদি প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং একটা ফোল্ডার আছে, প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং, অথবা আরেকটা ফোল্ডার আছে আপনার ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং, আপনি যদি এই ফোল্ডারে গিয়ে যদি প্লে লিস্ট অনুসারে যদি একের পর এক যদি দেখতে থাকেন, তাহলে এগুলো আপনি বাই সিরিয়ালি পেয়ে যাবেন, একদম সিকুয়েন্টলি পেয়ে যাবেন। প্রথমে ইকুয়েশনের ক্লাস থাকবে, অথবা বেসিক কনসেপ্ট অফ ইকুয়েশন নামে লিখে আছে, এটা ইকুয়েশনের ম্যাথ সবগুলো ওখানে পেয়ে যাবেন। তারপর সেকেন্ড আসে বেসিক রুলস অফ ডেবিট অ্যান্ড ক্রেডিট, জার্নাল এবং প্রিভিয়াস বোর্ডের অনেকগুলো ম্যাথ সহ আপনি এগুলো এখানে বাই সিরিয়ালি পেয়ে যাবেন। কিন্তু শুধুমাত্র জার্নাল এন্ট্রিজ ফর যে একটা ভ্যাট আছে, এটা আমার ওখানে সিকোয়েন্সে নেই, কারণ আপনাদের ফার্স্ট ইয়ারে ইরিলেভেন্ট কোনো জার্নাল ছিল না বিধে আমরা ওখানে অ্যাড করি না। বাকি যতগুলো আছে, যেমন ধরেন লেজার অ্যান্ড মেথড অফ পোস্টিং ফ্রম জার্নাল টু লেজার, এগুলো আপনার এই সেম ফোল্ডারে গিয়ে আপনি লেজারের যে ক্লাসগুলো আছে ওখানে গেলে পেয়ে যাবেন। অথবা আমি এখানে প্রত্যেকটা আলাদা করে করে ফোল্ডার করে দিয়েছি, যেমন ধরেন ইকুয়েশন, জার্নাল, তারপরে কি আছে আপনার লেজার, ট্রায়াল ব্যালেন্স, আলাদা আলাদা যদি আপনি ফোল্ডার করে থাকেন ওখানে গিয়ে পেয়ে যাবেন। তবে যদি আপনার মনে হয় সবগুলো এক জায়গায় পাবেন, তাহলে আপনি এই দুটো ফোল্ডারে গিয়ে জাস্ট দেখে নেবেন, আপনি সিরিয়ালি টাইটেল দেখে থেকে একদম বাই সিকুয়েন্টলি আপনি পেয়ে যাচ্ছেন। ট্রায়াল ব্যালেন্স, প্রিপারেশন অফ ট্রায়াল ব্যালেন্স, ঠিক একইভাবে এখানে যতগুলো ট্রায়াল ব্যালেন্সের টেকনিক্স আছে, প্রিভিয়াস বোর্ডে যতগুলো ম্যাথ আছে সবগুলো আপনি এই ফোল্ডারে পেয়ে যাচ্ছেন। অ্যাডজাস্টিং জার্নাল, ওয়ার্কশিট, অ্যাকাউন্টিং ফর মার্চেন্ডাইজিং অপারেশন রেকর্ডিং, মার্চেন্ডাইজিং ট্রানজ্যাকশন, এখানে গ্রস মেথড, নেট মেথড, পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম, পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেমের যতগুলো টেকনিক্স আছে, মানে টোটাল জার্নাল ফরম্যাট আকারে দেওয়া আছে, প্লাস প্রিভিয়াস বোর্ডে যতটুকু কোয়েশ্চেন করা হয়েছে প্রিভিয়াস বোর্ডের অনেকগুলো সলিউশন আপনি এখানে পেয়ে যাচ্ছেন। আমার ফার্স্ট ইয়ার যে ক্লাস আছে ওখানে পেয়ে যাচ্ছেন। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস অ্যান্ড প্রিপারেশন অ্যান্ড প্রেজেন্টেশন অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস, অর্থাৎ এখানে টোটাল এই চ্যাপ্টারের মধ্যে যতগুলো আউটলাইন আছে না, এটা সবগুলো হচ্ছে আপনার কি প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং অথবা ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এর যে একটা বেসিক ওভারঅল একটা আইডিয়া আছে সেটা হচ্ছে মূলত এই জায়গায়। তাহলে আপনি এই সব ক্লাসগুলোর প্রত্যেকটা আপনি যদি আমার প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং ফোল্ডারে ঢুকেন অথবা ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিংয়ে ঢুকলে আপনি সিরিয়ালি পেয়ে যাচ্ছেন। শুধু পাচ্ছেন না কোনটা, আপনি জার্নাল এন্ট্রিজ ফর ভ্যাট। সো আজকে আমরা আমাদের ক্লাসটা এই ভ্যাট নিয়ে শুরু করতে যাচ্ছি। এখন আপনার বুঝতে হবে আমার ভ্যাটের ক্ষেত্রে কি কি টোটাল জার্নালগুলো আমার দিতে হবে, তাই না? জার্নালের ক্ষেত্রে আপনার মূলত এইগুলো দিতে হবে। জাস্ট এখানে আপনি যদি এই 5টা জার্নাল করতে পারেন, কয়টা শুধু এই 5টা যদি আপনি বুঝতে পারেন, আপনাকে যেখান থেকে ভ্যাট সংক্রান্ত জাবেদা দেওয়া হোক বা জার্নাল দেওয়া হোক, আপনার ইনশাল্লাহ বুঝতে কোনো অসুবিধা হবে না। প্রথমটা একটু আমরা দেখি, এই যে ভ্যাট, আমরা জার্নাল যাওয়ার আগে ছোট্ট একটা কনসেপ্ট মাথায় রাখি। ভ্যাটের সিস্টেমটা কীরকম, এটা গভর্নমেন্ট রুলস অনুসারে বেসিক্যালি যে ভ্যাটটা ডিটারমাইন করে, এটা হচ্ছে আপনার এমনই, ধরেন 15/115 যত টাকা হয়, এটা সেলসের উপর হতে পারে অথবা পার্সেসের উপর হতে পারে। জাস্ট রেট কিন্তু অ্যাজ ইউজুয়াল, সেলসের ক্ষেত্রে হলে আমরা ইউজুয়ালি ইউজ করি 15/115। তবে এখন আপনার একটা জিনিস মাথায় রাখতে হবে, ভ্যাটের কয়েকটা স্টেজ থাকে, মানে ইনিশিয়াল ভারটা কার উপর পড়ে। যেমন দেখেন, যে ভ্যাটটা গভর্নমেন্টকে দিতে হয়, একজন যিনি প্রডিউসার, একজন যদি ম্যানুফ্যাকচারার অথবা যদি উৎপাদনকারী হয়ে থাকে, ওনার থেকে প্রথম ভারটা ক্যারি করতে হয়।
অথবা আপনি যদি ইম্পোর্টার হয়ে থাকেন অথবা আপনি যদি উৎপাদনকারী হয়ে থাকেন, তাহলে প্রথম ভারটা আপনার থেকে কি করতে হবে, ক্যারি করতে হবে। এরপর যদিও বা এটা চূড়ান্ত ভারটা যায় ক্লায়েন্টের উপরে, আমরা যারা ভুক্তা আছি আমরা কিন্তু চূড়ান্ত ভারটা কি করি, ক্যারি করি। কিন্তু প্রথম ক্ষেত্রে ট্যাক্সটা কে নিয়ে নেয়, কার থেকে দিতে হয়, উৎপাদনকারী অথবা ক্রেতা, যিনি মানে ইম্পোর্টার আমদানিকারক আছে, ইনিশিয়ালি ওদের থেকে ভ্যাটটা দিতে হয়। পরবর্তী ওরা যখন প্রোডাক্ট যখন সেলস করে তখন ভ্যাটটা ক্লায়েন্টের উপর চাপিয়ে দিয়ে থাকে, আর একদম লাস্টে গিয়ে ভ্যাটটি যাতে ওরা ক্লোজ করে দেয়। তাহলে এই যে টোটাল প্রসিডিউরের মধ্যে মূলত এই জিনিসগুলো আসবে। তাহলে প্রথম যেটা আছে সেটা কি আমরা দেখি, টু ওপেন আ ভ্যাট অ্যাকাউন্ট। একটা ভ্যাট অ্যাকাউন্ট যখন খুলে এটাকে আমরা বলি ভ্যাট চলতি হিসাব। ভ্যাটের নামে যখন কোনো অ্যাকাউন্ট খোলা হয় এটাকে আমরা বলি কি ভ্যাট অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট অথবা ভ্যাট চলতি হিসাব ডেবিট। অপরদিকে আপনি ক্যাশ অথবা ব্যাংক যে কোনো একটা দিতে পারেন। যদি সেটা মনে করেন যদি নর্মালি বলা হয়ে থাকে জাস্ট একটা ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করা হয়েছে, ব্যাংকের কোনো কথা মেনশন করা নেই, আপনি ইজিলি ক্যাশকে ক্রেডিট করতে পারেন। যদি বলা হয় ব্যাংকে আপনি একটা ভ্যাট অ্যাকাউন্ট ওপেন করছেন তখন আপনি ব্যাংকে কি করবেন, ক্রেডিট করবেন, ক্যাশ অথবা ব্যাংক, এখানে দুটোই রাইট আছে। অপরদিকে দেখেন পারচেস অর ইম্পোর্ট গুডস, ওই যে আমি একটু আগে বললাম যদি আপনি বাহিরের দেশ থেকে অথবা আপনি কোনো দেশ থেকে যদি প্রোডাক্ট যদি ইম্পোর্ট করে থাকেন, এই ক্ষেত্রে প্রথম যে ট্যাক্সটা বা যে একটা ভ্যাট দিতে হয় এই ভ্যাটটা কিন্তু পারচেসের থেকে দিতে হয়, যিনি ক্রেতা ওনার থেকে ভাটটা কি করতে হয়, দিতে হয়। কেমনে দেখেন, ধরেন উনি পারচেস করছে, পারচেস কিন্তু ধরেন জিনিসের দাম হয়েছে কত, 1 লাখ টাকা, আমি ধরে নিলাম 1 লক্ষ টাকা, এখানে কত টাকা দেন, 1 লক্ষ টাকা। এখন এটা আনার জন্য একটা কি দিতে হচ্ছে, ভ্যাট দিতে হচ্ছে। আপনি ভাবতে পারেন স্যার ইনপুট ভ্যাট জিনিসটা কি, ইনপুট ভ্যাট মানে হচ্ছে এই যে পণ্য মানে ক্রয় করার সময় অথবা উৎপাদন করার সময় উৎপাদনকারী অথবা ক্রেতা প্রথমে যে ভাটটা বা ট্যাক্সের যে ভাটটা নিয়ে থাকে। এখানে দেখেন পারচেস অর ইম্পোর্ট গুডস, অর্থাৎ প্রথমে যখন পারচেস করে কোনো প্রোডাক্ট যদি পারচেস করা হয় অথবা যদি আমদানি করা হয় অথবা উৎপাদনকারী যখন উৎপাদন করে, এই ক্ষেত্রে একটা আমাদের কি দিতে হয়, ইনপুট ভ্যাট। এখন আপনার যখন আমরা ভ্যাট নিয়ে কথা বলি আপনার দুইটা কনসেপ্ট সম্পর্কে ভালো করে জানতে হবে, কখন আমি ইনপুট ভ্যাটটা ইউজ করব আর কখন আমি আউটপুট ভ্যাটটা ইউজ করব। ভালো করে খেয়াল করে, এই ইনপুট ভ্যাট মানে হচ্ছে এটা মূলত যিনি প্রথমে পারচেজ করে পারচেজ অথবা ম্যানুফ্যাকচারার অথবা প্রডিউসার ইউজ ক্যারি করে থাকে। ম্যানুফ্যাকচারার মানে উৎপাদনকারী, উৎপাদনকারী অথবা যিনি আমদানিকারক আছে অথবা যিনি পণ্য বাহির দেশ থেকে এনে থাকে, ওরাই প্রথমে যে ভ্যাটটাকে মানে যে ভ্যাটের কস্টটাকে ক্যারি করে এটাকে বলা হচ্ছে কি ইনপুট ভ্যাট। আবার দেখেন ওরা প্রোডাক্ট যখন সেলস করে দিবে, সেলস যখন করে দিবে তখন যে ভ্যাটটা আমাদের থেকে নিয়ে নেওয়া হয় মানে ক্লায়েন্ট থেকে নিয়ে নেওয়া হয় এটাকে বলা হচ্ছে কি আউটপুট ভ্যাট। তার মানে আশা করি কোথায় আপনি ইনপুট ভ্যাটটা ইউজ করবেন আর কোথায় আউটপুট ভ্যাটটা ইউজ করবেন সেটা আপনি বুঝে গেছেন। প্রথমে আসি আমরা ইনপুট ভ্যাট, এটা আমরা কখন একটু দেখে নিই। যেমন ধরেন আপনি প্রোডাক্ট পারচেস করছেন কত লক্ষ টাকার, ধরেন 1 লক্ষ টাকার, বাহির থেকে আপনি কত লক্ষ টাকার প্রোডাক্ট নিয়ে আসছেন, 1 লাখ টাকার আপনি প্রোডাক্ট নিয়ে আসছেন। এখন এটার জন্য একটা আপনার গভর্নমেন্টকে কি দিতে হচ্ছে, একটা ভ্যাট দিতে হচ্ছে না। দেখেন প্রথম যে ভ্যাটটা, এটা আবার বলছি এটা কিন্তু যিনি ইম্পোর্টার অথবা যিনি বায়ার অথবা যিনি ম্যানুফ্যাকচারার যিনি প্রোডাকশন উৎপাদন করবে উনি ক্যারি করে থাকে। এই জন্য ওনার থেকে একটা বাড়তি টাকা কত টাকা দিতে হয়েছে মনে করেন 15,000 টাকা। এই যে একটা আলাদা ভ্যাট দিতে হচ্ছে একজন ইম্পোর্টার থেকে বা একজন উৎপাদনকারী থেকে অথবা এই যে বাহির থেকে প্রোডাক্ট আনার জন্য যে একটা ভ্যাট দিতে হচ্ছে এটাকে বলা হচ্ছে কত, 15,000 টাকা। তার মানে ভ্যাটের প্রথম যে একটা কস্ট থাকে একটা ইম্পোর্টার নিজে ক্যারি করে নেয়। তাহলে 1 লক্ষ টাকার জিনিস ওনার পরে গেল কত, 1,15,000 টাকা। অপরদিকে দেখেন এটা যদি কখনো ক্যাশে দিয়ে দেয়, ওই টাকা যদি মনে করেন পেড করা হয় তাহলে ক্যাশ অ্যাকাউন্ট দিয়ে দিবেন, আর যদি কখনো বকেয়া থাকে বা যদি ধারে নিয়ে আসা হয় তখন আপনি অ্যাকাউন্টস পেয়েবলকে কি করবেন, ক্রেডিট করবেন। এটা তো আমরা সবাই জানি। শুধুমাত্র আবার বলছি ধারও যদি কোনো কিছু আমরা ক্রয় করি তাহলে আমরা টেকনিক দিয়েছিলাম কি ক্রপা, মানে কি ক্রতে ক্রয় মানে পার্সেস অ্যাকাউন্ট ডেবিট, অপরদিকে পাতে পাওনাদার অ্যাকাউন্টস পেয়েবল অ্যাকাউন্ট ক্রেডিট, আমরা এটাই দিয়েছিলাম তাই না। কিন্তু এখন ওই যে একটা ইনপুট ভ্যাটের কারণে আরেকটা খরচ বেড়ে গেছে। আগে যে কস্টটা আমার ছিল 1 লাখ টাকা সেটা এখন আমার ভ্যাট ইনিশিয়াল ভ্যাটটা যদিও বা জনগণ দিবে কিন্তু প্রথম আনার জন্য তো পার্সেসের থেকে দিতে হচ্ছে না। উনি কত টাকা দিলেন, 15,000 টাকা। এই যে একটা দুটা কস্ট বেড়ে গেছে, এই জন্য এখানে আগের তুলনায় খরচটা কি হয়ে গেছে, ইনপুট দেওয়ার কারণে বেড়ে গেছে। ওটা দেওয়ার ফলে যদি ক্যাশ হয় ক্যাশ টাকা কমে গেল,
কমে যায়, এই জন্য ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট। অপরদিকে যদি টাকা না দিয়ে যদি বকেয়া থাকে, তখন সেখানে নিয়ে দিবেন কি অ্যাকাউন্টস পেয়েবল। মানে দুইভাবে ক্যাশও দেওয়া আছে, আপনি ধারও কি করতে পারেন, যদি বকেয়া থাকে তখন পেয়েবল নিয়ে আসবে। আমি জাস্ট আলাদা করে না করে দুটাকে একসাথে করে দিলাম, যদি এটা বুঝে থাকেন। এবার খেয়াল করেন, রিসিভ ভ্যাট অন সেলস। স্যার ভ্যাটের প্রথম যিনি কস্ট আছে এটা কে ক্যারি করছে? পারচেসার অথবা ইম্পোর্টার অথবা ম্যানুফ্যাকচারার। কিন্তু প্রোডাক্ট যখন সেলস করা হয়, তাহলে ভালো করে খেয়াল করেন, এখন আমি 1 লক্ষ টাকার প্রোডাক্ট, আমি ভ্যাটটা কত দিলাম? 15,000 টাকা, তাই না? ইউজুয়ালি আমি যদি এটাকে যদি মানে ক্যাশে যদি সেল করি প্রোডাক্টটাকে, তাহলে আমার কাছে কি আসে সেলস করলে? ক্যাশ অ্যাকাউন্ট। ক্যাশ অ্যাকাউন্ট কত? ডেবিট। স্বাভাবিক আমি এখানে মনে করেন 1 লক্ষ টাকা দিলাম। আবার এটা ভাবিয়েন না এখানে যে 1 লক্ষ টাকা মানে যদি 1 লক্ষ টাকায় বিক্রি করবে এটা না, আমি জাস্ট আপনাদেরকে বুঝার সুবিধার্থে এভাবে বলা। সে তার সেলিং প্রাইস অ্যাড করে ইউজুয়ালি দিবে, শুধু ব্যাটের টাকাটাকে সে ঠিক রাখবে। আউটপুট ব্যাট দেখেন, ব্যাট প্রথমে এটা জনগণ থেকে মানে নিজে দিয়ে দিছে, তাই না? পরের বার আবার ক্লায়েন্ট থেকে সে নিয়ে নিচ্ছে। কেমনে দেখেন, যে কস্টে সে এখানে আমার জন্য দিয়ে দিছে, সে এখানে ঠিক এটা কত টাকা নিয়ে নিচ্ছে? 15,000 টাকা। অপরদিকে বিক্রয় হচ্ছে কত? 1 লক্ষ টাকা। তাহলে খেয়াল করে দেখেন, এখন সে কি আমার ডেবিট ক্রেডিট এখন সমান হয়ে গেছে নাকি ডিফারেন্ট হয়ে গেছে? তার মানে সে যখন সেলস করছে আমার 1 লক্ষ টাকা নয়, টোটাল ব্যাটের টাকা শুধু একসাথে অ্যাড করার পর কত টাকায় সেলস করছে? 1,15,000 টাকা সেলস করছে। এটা হচ্ছে মূলত ডিফারেন্টটা। আমি আপনাকে মূলত এখানে টাকাটা বেশি হবে এর সাথে, কারণ সে তো কেনা দামে বিক্রি করবে না, এর সাথে আপনার সে প্রফিট সহ আরো অনেক কিছু অ্যাড করে, আদার্স অ্যাক্সেসরিজ বা আদার এক্সপেন্সের যতগুলো থাকবে সবগুলো অ্যাড করার পরে কিন্তু সে প্রাইসিংটা করবে। আমি জাস্ট ব্যাড জিনিসটা বোঝানোর সুবিধার্থে আমি দুটাকে সিমিলার করে রাখছি। আশা করি আপনারা জিনিসটা বুঝছেন। তাহলে খেয়াল করেন, ম্যানুফ্যাকচারার বা প্রডিউসার অথবা যখন ইম্পোর্টার প্রথমে নিজেরা ভ্যাটটা দেয়, ওরা ওদেরকে কস্ট হিসাবে দেখাচ্ছে। পরে দেখেন ওরা যখন জনগণ থেকে যখন উঠে নিচ্ছে, আলটিমেট ভারটা কিন্তু ব্যাটার আমরা আপনারা ক্যারি করি। আপনি যদি কোন একটা দোকান থেকে গিয়ে যদি একটা ডিভাইস কেনেন বা একটা আপনি ইলেকট্রিক গ্যাজেট অথবা একটা মোবাইল নিয়েছেন, আপনি এটা যদি প্রাইস যদি হয় কখনো এমন হয় ধরেন 30,000, এটা খুশি হওয়ার কোনো কারণে যেটা আপনি 30,000 টাকা দিয়ে নিচ্ছেন না, এর সাথে ব্যাট সহ ওদের প্রফিট সবগুলো অ্যাড করার পরে কিন্তু কত হয়েছে? এটা 30,000 হয়েছে। ঠিক একইভাবে ব্যাটটা কিন্তু ইনডিরেক্টলি আমি আপনি সবার উপর থেকে মাথা পিছু কেটে ফেলে। তো এই জন্য যে প্রথমে নেওয়ার পরে বায়াররা বা পার্চেসর যারা থাকে অথবা ইম্পোর্টার যারা থাকে, ওরা পরবর্তীতে যখন জনগণ থেকে এই টাকাটা তুলে নেয়, তখন ওরা এটাকে ওদের ক্রেডিট হিসাবে দেখায়। এটা তো মনে করেন প্রথম ওদের দিতে হচ্ছে বিধানা খরচ ডেবিট, পরে তো এটা ওদের জন্য আর খরচ নেই, সমান হয়ে গেছে। এই জাস্ট ব্যাপারটা। এখন আপনি যদি ক্যাশে বিক্রি করেন তাহলে ক্যাশকে ডেবিট করবেন, আর যদি ধারে বিক্রি করেন অ্যাকাউন্ট রিসিভেবলকে আপনি কি করবেন? ডেবিট করবেন। বাকি দুটার কোনো পরিবর্তন হবে না। আশা করি এই তিনটাতে কারো কোনো সমস্যা থাকবে না। যদি এটা হয়, আমাদের আর দুইটা পার্ট বাকি আছে, একটু দেখেন। ট্রান্সফার ফ্রম ইনপুট ভ্যাট টু ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট, অর্থাৎ এই যে ভ্যাটটা যখন আমরা ভ্যাট হিসাবকে যখন ভ্যাটের জন্য ইউজুয়ালি প্রত্যেকটা প্রতিষ্ঠান একটা আলাদাভাবে কি করে মানে হিসাব করে দেখাতে হয়। প্রথম ভার ইনপুট আউটপুট যেগুলো আমরা আপনি যেগুলো দেখতেছেন, এগুলো তো ইনিশিয়াল ভারটা, কিন্তু প্রকৃতভাবে ভ্যাটের জন্য একটা আলাদা কি করতে হয়? কলাম বা একটা মানে হিসাব আলাদাভাবে দেখাতে হয় প্রত্যেকটা প্রতিষ্ঠানের। এটা সেলসের উপরে হয়। যেমন আমি আপনাকে আর ইজি করে দিই, এই যে আপনারা যদি কোনো একটা রেস্টুরেন্টে খেতে যান, ওরা আপনাদেরকে একটা কি করে নীল খাম বা একটা খামের উপর একটা ভ্যাটের একটা ইয়ে দেয় না? অর্থাৎ বিক্রির উপর যতটুকু বিক্রি হয় তার উপর একটা কি করে রেশিওটা এমনভাবে দেয়। ধরেন 15 বাই কত 115 রেশিওতে টোটাল ধরেন সেল, আপনি ওই দিন খেয়েছেন কত, ধরেন 10,000 টাকার, তাহলে 10,000 টাকার উপরে আপনার থেকে একটা ভ্যাট চালান দিয়ে ওখান থেকে একটা ভ্যাটের টাকাটা নিয়ে নেবে। আপনি ওখানে দেওয়া থাকে নিচে দেখেন আপনি বিলের মধ্যে ভ্যাট দেওয়া থাকে, এটা আলটিমেটলি আমার আপনার থেকে দিয়ে দিতে হচ্ছে। এই যে তখন ওরা যে একটা আলাদা ওদের নিজের একটা মেনটেনের জন্য ভ্যাট অ্যাকাউন্ট খুলে না, এটাকে বলা হয়। তাহলে কি ট্রান্সফার ফ্রম ইনপুট ভ্যাট টু ভ্যাট অ্যাকাউন্ট, ওই যে প্রথমে যেই খরচটা প্রডিউসার অথবা ম্যানুফ্যাকচারার অথবা বায়ার নিজে ক্যারি করে না, ওটাকে যখন ভ্যাট অ্যাকাউন্টে যখন ট্রান্সফার করে ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট বা ভ্যাট চলতি হিসাবে, তাহলে ভ্যাট হিসাবে টাকা টাকা বাড়িয়ে দেয় ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট। ওদিকে খেয়াল করেন, আমরা যেটাতে খেয়াল করি এখানে আমি ইনপুট ভ্যাটটাকে ডেবিট করছি, কারণ ইনিশিয়াল ভার্টটা প্রডিউসার নিচ্ছে অথবা ম্যানুফ্যাকচারার নিচ্ছে অথবা ইম্পোর্টার নিচ্ছে। কিন্তু এইটাকে যখন আমি যখন ভ্যাট হিসাবে যখন মানে পাঠিয়ে দিব বা ট্রান্সফার করে দিব, তখন আমার সেটা কি হয়ে যাবে? ক্রেডিট হয়ে যাবে। অপরদিকে খেয়াল করেন, এবার
আমরা কি করি, আউটপুট ব্যাট যেটা আছে এটাকে যখন ব্যাট কারেন্ট হিসেবে যখন ট্রান্সফার করে দিই, তখন জাস্ট আপনি অপোজিট করে দিলে হয়। যেমন এখানে আউটপুট ব্যাট আপনি কি করছেন, ক্রেডিট করছেন, এটাকে আপনি কি করে দেন, ডেবিট করে দেন। অপরদিকে ব্যাট কারেন্ট অ্যাকাউন্টকে আপনি কি করে দিবেন, ক্রেডিট করে দিবেন। কারণটা কেন, এই আউটপুট ব্যাটটা যেটা আপনি জনগণ থেকে রিসিভ করছেন, এটা এটা কিন্তু আপনার জন্য এখানে দেখে মনে হতে পারে আপনি ক্যারি করে নিয়েছেন বা এটা আপনার জন্য ইনকাম। আসলে এটা আপনি যখন গভর্নমেন্টকে যখন দিয়ে দিবেন না, তখন আপনার লাইবিলিটির পরিমাণটা অটোমেটিক কি হয়ে যাবে, কমে যাবে। কারণটা কেন, আপনি তো এটা গভর্নমেন্টের একটা রিপ্রেজেন্টেটিভের মতো হয়ে ওনার থেকে টাকাটা কালেক্ট করছেন। ধরেন আপনি একজন রেস্টুরেন্ট ব্যবসায়ী, আপনি ভ্যাটটা জাস্ট সাময়িকের জন্য আপনি আন্ডার আপনি রাখছেন। এটা একটা সময় গিয়ে হিসাব করে ঠিক টোটাল টাকাটা আপনার কাকে দিয়ে দিতে হবে, টোটাল সেলসের উপরে অথবা টোটাল ইনকামের উপরে গভর্নমেন্টকে দিয়ে দিতে হবে। এই জন্য ওটা যখন দিয়ে দেয় তখন আউটপুট ব্যাটটা করে ডেবিট করে আর ব্যাট কারেন্ট অ্যাকাউন্টকে কি করে, ক্রেডিট করে। এই হচ্ছে মূলত ব্যাট সংক্রান্ত আমাদের যতগুলো জার্নাল আছে। আশা করি এখানে এগুলো নিয়ে ইনশাল্লাহ কারো কোনো সমস্যা হবে না। এই 5টা জার্নাল যদি আপনি ভালো মতো যদি বুঝে থাকেন, আপনার ইনশাল্লাহ ব্যাট সংক্রান্ত আর জার্নালে কোনো সমস্যা হবে না। তার মানে দেখেন, আমি আবার বলছি, এই চ্যাপ্টারের যে একটা টোটাল যে একটা আউটলাইন আছে, এগুলো সবগুলো আমি আবার বলছি, আপনি আমার প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং অথবা ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং ফোল্ডার যেটা দেওয়া আছে আমার ইউটিউব চ্যানেলে, ওখানে আপনি সিরিয়াল ইনশাল্লাহ 1 by 1 পেয়ে যাবেন। যে একটা জিনিস আপনি পাবেন, এটা জাস্ট আপনি ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং যে ফোল্ডার আছে, আপনি ওখানে গিয়ে জার্নাল এন্ট্রিজ ফর ব্যাট আমি দেখলে ইজিলি পেয়ে যাবেন চ্যাপ্টার 1-এ। এ হচ্ছে আপাতত এইটুকু। টিল দেন ভালো থাকবেন। সালাম আলাইকুম।